স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। শুরুতেই প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক। বলছে পুলিশ, যমুনার আশেপাশে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার 25। মেট্রো রেলের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল। দুর্নীতির অভিযোগ ছিল, এখন তাকে এমডি করতে ছলবল কৌশল। বাংলা ট্রিবিউন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতি চলবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্য অনিশ্চিত। সরকারের আলটিমেটাম শেষ হচ্ছে সোমবার। অনশন থেকে তুলে তারেককে হাসপাতালে পাঠালেন সালাউদ্দিন। আকুর দায় শোধের পর রিজার্ভ কমে কোথায় দাঁড়ালো। BDNews24.com, মেট্রো রেলের সব কর্মীর ছুটি বাতিল। পাকিস্তানের সংবিধান সংশোধনী বিল, সেনাপ্রধানের ক্ষমতা বাড়ছে, আসছে নানা পরিবর্তন। সালাউদ্দিনের আশ্বাসে অনশনের ইতি তারেকের। প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। এ ছিল প্রধান প্রধান অনলাইন নিউজ পোর্টালগুলোর এই মুহূর্তের শিরোনাম। আমরা আলোচনায় দেখছিলাম যে শিরোনামগুলো পড়ছিলাম, তার মধ্যে অন্যতম একটি ছিল প্রাথমিক শিক্ষকদের 3 দফা দাবিতে তারা কর্মবিরতিতে আছেন এবং তাতে তারা অনড় আছেন, এরকম খবর এসেছে। জহিরুল আলম, আমরা গতকালকে দেখেছি যে পুলিশের সঙ্গে শিক্ষকদের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে অনেক শিক্ষক আহত হয়েছেন। শিক্ষকরাও আন্দোলনে আছেন। সামনে ফাইনাল পরীক্ষা, অনেক সারা দেশের প্রায় 65,000 স্কুলে আজকে ক্লাস হয়নি। সেই জায়গা থেকে আসলে আপনার একটু মন্তব্য দিয়ে শুরু করতে চাই। না, আসলে সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। শিক্ষকদের একদিকে যেমন দাবিগুলোর ন্যায্যতা আছে এবং এগুলো খুবই কম্প্যাশনেটলি কর্তৃপক্ষের বিবেচনার দাবি রাখে, এটা সত্যি। কিন্তু এটাও দুর্ভাগ্যজনক যে সবসময় এই দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়, তাদের এই ধরনের নিগ্রহের শিকার হতে হয়। শুধু এখন নয়, সবসময়ই এ ধরনের ঘটনা ঘটেছে। একটা আইডিয়াল সোসাইটিতে তো আসলে শিক্ষকদের এভাবে দাবি দেওয়ার জন্য রাস্তায় নামার কথা নয়। তাদের প্রতি তাদের ন্যায্য যে সম্মান এবং তাদের জীবন জীবিকার প্রাপ্য মর্যাদার বিষয়গুলো, সেগুলো আসলে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেদিক থেকে আমরা কোনো ভালো অবস্থায় আছে এটা দাবি করা যায় না। কিন্তু একই সঙ্গে আবার যেহেতু সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ক্লাস বন্ধ থেকেছে, এটাও কিন্তু খুব উপযুক্ত সময় নয় আসলে দাবি দেওয়া আদায়ের জন্য। কিন্তু দেখা যায় কি, আমাদের দেশের এটা একটি সংস্কৃতি। যে কোনোভাবে হোক আপনি একটা মোক্ষম সময়ে বেছে নেওয়া হয় যখন সরকার বা কর্তৃপক্ষকে বেকায়দায় ফেলানো যায় এবং সেটাকে এক ধরনের হস্টেজ করা আর কি, এক ধরনের। কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে আমাদের দেশে আপনি কোনো কিছু বলছেন, ভালোভাবে একটা স্মারকলিপি দিলেন, সেই সংস্কৃতি তো নাই। সরকারকে বাধ্য না করলে শোনে না। সেটাই বলছি যে এটা একটা অপ্রীতিকর সংস্কৃতি আমরা চালু করেছি, যে কোনোটাই আপোষে কিছু হয় না এখানে। এই সুস্থ সংস্কৃতি, আলাপ আলোচনা, সংলাপ, টেবিলে সমাধান করা, এটা কোনো ক্ষেত্রেই কিন্তু এই সংস্কৃতি আমরা চালু করতে পারি নাই। সুতরাং শিক্ষকদের বেলায় ব্যত্যয় ঘটবে এটা আশা করা যায় না। আর এই অন্তর্বর্তী সরকার আসার পরে আসলে ওনারাও কিন্তু শুরু থেকেই অনেক কিছুকেই তারা চেষ্টা করেছেন, হয়তো তারা নিজেদেরকে অনেক বেশি ম্যান্ডেটেড ফিল করেছেন যে হ্যাঁ, তারা একটা রেগুলার গভর্নমেন্ট, তাদের সবারই সুযোগ সুবিধা বা দাবি দেওয়ার বিষয়টি দেখার ব্যাপার আছে।
অথবা তারা কিছুটা হয়তোবা এগুলোকে এন্ডিওর করেছেন, কিছুটা সহ্য করেছে, কিন্তু আমার মনে হয় যে তারা আসার পরে একটা কঠিন বার্তাই দেওয়া দরকার ছিল, যাতে করে দেশের একটা সামগ্রিকভাবে একটা শৃঙ্খলা আনার উপর গুরুত্ব দেওয়ার দরকার ছিল। কিন্তু আপনি দেখেন যে প্রায় কয়েক শত মানে এই ধরনের বিক্ষোভ, যেগুলো দাবি দেওয়া এবং সেগুলো সহিংস বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। যমুনাকে ঘিরে প্রায়ই আমরা দেখেছি যে নানা ধরনের অস্থিরতা, এগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বা তাদের মনোযোগকে কিন্তু বিঘ্নিত করেছে এবং একটা সুষ্ঠু পরিবেশ, দেশের মানুষও কিন্তু সাফার করেছে। রাজধানী তো সবসময় এক ধরনের অচল অবস্থার মধ্যে দিয়ে গেছে। কাজে আমি মনে করি যে দুপক্ষ মানে সরকারের দিক থেকেও এক ধরনের দক্ষতা বা নৈপুণ্যের বিষয় ছিল, যে তারা অন্তর্বর্তী সরকার বেসিক কিছু কাজ করবার জন্য তারা এসেছে, সেগুলো দিয়ে মনোযোগী হওয়ার কথা, কিন্তু তারা তো আসলে তাদের মানে কার্যপরিধি অনেক বাড়িয়ে তুলেছেন। আমরা একটু যদি যুক্ত করে নেই সহকারী শিক্ষক এবং একজন আন্দোলনকারী মোহাম্মদ রিয়াদ মাহমুদ। রিয়াদ মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আপনি যদি এক জায়গায় একটু স্থির হন তাহলে আমাদের একটু কথা বলতে সুবিধা হবে। মানে আমি জানতে চাইছি যে আমরা নানান জায়গা থেকে দেখছিলাম যে আপনাদের সঙ্গে কি এখন পর্যন্ত সরকারের বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ, কথা বলা বা ডায়ালগের কোনো উদ্যোগ কি তৈরি হয়েছে বা এসেছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত 7 তারিখ থেকে সারা বাংলাদেশের সরকারি শিক্ষকদের 3টা দাবি নিয়ে আন্দোলন চলছে। মূলত দাবি 3টা হচ্ছে যে 10ম গ্রেড, শিক্ষকদের আত্মমর্যাদার জন্য যে 10ম গ্রেড, অর্থনৈতিক এবং আত্মমর্যাদা বিবেচনা করে দাবি 10ম গ্রেড, এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে আপনার 10 এবং 16 বছরে উচ্চতর বেতন বৃদ্ধি। আর তৃতীয় দাবিটা হচ্ছে যে আপনার শতভাগ পদোন্নতির মাধ্যমে, অর্থাৎ সরকারি শিক্ষক থেকে শতভাগ পদোন্নতি প্রধান শিক্ষকে পদায়ন হওয়া আর কি। তো গতকাল শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক বিন্দু আপনার একত্রিত হয়ে বিকাল 3:30টার দিকে আপনার কলম বিসর্জন প্রতীকী, অর্থাৎ যে কলম দিয়ে শিক্ষকরা এই জাতির সন্তানদেরকে শিক্ষা দান করে, এই কলম বিসর্জন দানের মাধ্যমে যে শিক্ষকদের যে একটা প্রতীকী প্রতিবাদ স্বরূপ কলম বিসর্জন দেওয়ার জন্য শাহবাগের উদ্দেশ্যে পদচারণ করে, এবং আপনার কিছু পথ গেলে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের পথ গতিরোধ করে। দুঃখিত, আমার কণ্ঠ না আমরা শুনতে পাচ্ছি, সাউন্ড ওরকম আসতেছে না। গতকাল আপনার ওই আমি ঠান্ডা গলা বসে গেছে। যেটা আমি বলতেছিলাম আর কি, তো শিক্ষকদের গতিপথ অবরোধ করে, এতে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাদের স্লোগানে মুখরিত করে প্রায় 30 থেকে 40,000 শিক্ষক। এর মধ্যে বিনা উস্কানিতে শিক্ষকদের, আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন যে বিনা উস্কানিতে আপনারা অভিযোগ করেছেন বিনা উস্কানিতে, কিন্তু পুলিশ আবার অভিযোগ করছে যে শিক্ষকরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়, পুলিশ অভিযোগ করছে। ধন্যবাদ। আসলে আমাদের নেতৃবৃন্দ আজকে ওনাদের সাথে ওপেন চ্যালেঞ্জ শুরু দিচ্ছে যে এমন যদি কোনো ফুটেজ বা এমন যদি কোনো ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে আমরা ওটার দায়ভার নিচে মাথা পেতে নেব। জি, না ঠিক আছে। এখন তারপরে আপনাদের যে কর্মবিরতি সেটা কি আপনারা স্থগিত করেছেন? এটা আমি শেষ করি। তো আপনার শিক্ষকদেরকে এইভাবে করার ফলে শিক্ষকরা চলে আসছে শহীদ মিনারে, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা জানাজানি হওয়ার পরে আজকে বিকালে আমাদের আপনার জানেন যে 4টা সংগঠনে 10ম গ্রেড সমন্বয় পরিষদ বাস্তবায়ন আজকে আরো 11টি সংগঠন, অর্থাৎ 15টা সংগঠন, 11টা সংগঠন আমাদের সাথে, অর্থাৎ মানে যে 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে আরো 11টা সংগঠন। তো আপনার এই 11টা সংগঠনের নেতৃবৃন্দ এবং এই 4টা সংগঠন, অর্থাৎ 15টা সংগঠনের নেতৃবৃন্দ অধিদপ্তর
আমন্ত্রণ জানায় গণশিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়। যেহেতু বেতনটা অর্থ মন্ত্রণালয়ের সাথে রিলেটেড, তো আমাদের নেতৃবৃন্দের এক পর্যায়ে চাপের মুখে ওনাদের কাছ থেকে স্বীকারোক্তি নেয় যে কর্মবিরতিতে স্থগিত করার জন্য। অর্থাৎ আগামীকালকে কর্মবিরতি, শিক্ষকরা ক্লাসে যাবে এবং বিকাল 5টায় আবার শিক্ষক নেতৃবৃন্দের সাথে আপনার আলোচনা বসবে। তো এই প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ ওনাদের মানে চেপে দেওয়ার সিদ্ধান্ত কিছুটা নমনীয় হয়ে চলে আসে। তো এখানে শহীদ মিনারে আন্দোলনরত যে সব শিক্ষক বিন্দু ওনারা এটা উপস্থাপন করলে ওনারা একদম নাকচ করে দেয়। তো ওনাদের অর্থাৎ শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এই যে নেতৃবৃন্দু তাদের যে চলমান কর্মসূচি চলমান রাখে, অর্থাৎ স্থগিত করে না। মানে জহিরুল আলম, মানে ওনার কথায় যেটা আমরা বুঝলাম যে আসলে বিভিন্ন গণমাধ্যমে যেটা আসছিল যে তারা কর্মসূচি স্থগিত করেছেন, সেটা হয়নি, কারণ ওখান থেকে আসার পরে তারা এগ্রি করেন নাই। যারা আন্দোলনরত আছেন তারা সেটার সঙ্গে এগ্রি করেন নাই। কাজে সংকটের সমাধান হয়েছে এটা তো বলা যাচ্ছে না। হ্যাঁ, মানে মূলত আমি যেটা একটু দেখছিলাম যে এখানে 10ম গ্রেডে 11তম, যদি একটু পড়ি আমি এখানে, 10ম বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে বেতন পান। তা 10ম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। তাদের অন্য দুটি দাবি, শতভাগ বিভাগীয় পদোন্নতি যেমন উনি বলছিলেন, সঙ্গে চাকরির 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া। কিছুদিন আগে তারা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 11তম করার দাবিতে আন্দোলন করছিলেন। মানে আগে তারা 11তম করার আন্দোলন করছিলেন, এখন 10মের জন্য। কেন? কারণ হচ্ছে সেখানে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বেতন 10ম গ্রেডে ছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45 জন প্রধান শিক্ষকের বেতন এক ধাপ বাড়িয়ে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। মানে তারা আদালত থেকে 10ম গ্রেড পেয়ে এসেছেন 45 জন। এখন এই 45 জন পাওয়ার কারণে সারা বাংলাদেশের প্রধান শিক্ষকরা তারা এখন এটা 10ম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু আদালতের রায় আছে কারো কারো ক্ষেত্রে। এখন সেটার কারণে ওনারা আবার একটু এগিয়ে এসেছেন। একটু যদি না, আমার মনে হয় যে সবকিছুই একটা মানে সমঝোতা বা একটা আলোচনা সংলাপের বিষয় রয়েছে। এই জায়গাটা কিন্তু অনুপস্থিত। আপনার যারা আন্দোলনরত রয়েছেন এই ধরনের মানে কর্মসূচিতে যাচ্ছেন, শুরুতেই আমার মনে হয় কর্তৃপক্ষের উচিত একটু স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসা এবং তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে যাওয়া। সেখানে হয়তো গিভ এন্ড টেক করা যেতে পারে। কতটা তারা এফোর্ড করবেন, কিছু হিসাব নিকাশও তারা করছিলেন যে 10ম গ্রেডের দিকে গেলে কত টাকা লাগবে সরকারের, বা 11তম গ্রেডে হলে কততম, মানে এগুলো আলোচনা করছেন। কিন্তু আমার মনে হয় যে তাদেরকে একেবারে খুব কঠিন মানে পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়া, একটা আমরা ডেফিনেটলি একটা সমাধান তো আছে। সুতরাং কর্তৃপক্ষের দিক থেকে এই কম্প্যাশনেট উদ্যোগটা জরুরি আসলে। সেটা যদি তারা বুঝতে পারে এটা একটা সমাধান হয়ে যাবে। একটু যুক্ত করে নেই অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একসময় শিক্ষক নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আমরা যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম, কথা বলছিলাম। এখানে যদি আপনি একটু মানে একটু যুক্ত করেন আমাদের এই আলোচনায় মন্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরও আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে বিষয়টি আপনি বলেছেন যে প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলনটি চলছে, চলমান আন্দোলন, কিন্তু আসলে আন্দোলন চলছে 5টি সংগঠনের। 5টি সংগঠন বলতে এটা যে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে নন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন, সেই সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন, প্রতিবন্ধী বিদ্যালয়ের যে শিক্ষক তাদের আন্দোলন, সেটাও প্রেস ক্লাবে। আরেকটি আন্দোলন চলছে শাহবাগের মোড়ে, যারা NTRC নিবন্ধন পাওয়ার পরেও যারা চাকরিতে নেই তারা সেখানে আন্দোলন করছে।
পাশাপাশি আরেকটি সংগঠন আগামীকাল আন্দোলনে নামবে, সেটাও এনটিআরসি এর যে শিক্ষক, তাদের দাবিটি হলো বদলি জনিত কারণে। এখন 6টি শিক্ষক সংগঠন কালকে আমরা দেখতে পাবো আন্দোলনের মাঠে। এই যে অবস্থায় শিক্ষার কি হবে, শিক্ষা ব্যবস্থার কি হবে? আমরা মনে করি যে প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক আন্দোলন। আমরা সবাই জানি যে এখন প্রাথমিক বিদ্যালয়ে ঢোকার জন্য যদিও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মেয়েদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক থাকে, কিন্তু দেখা যায় বেশিরভাগই এমএ পাস করা মেধাবী ছাত্ররা এখন এই পেশায় আসছে। জি, এখন তাদের দাবিটা কি? 10ম গ্রেডে তাদের চাকরিটা। এখন আপনি এমএ পাস করে অন্য পেশায় গেলে কিন্তু তারা 4th গ্রেড, 5th গ্রেড, 6th গ্রেড, 7th গ্রেডে চাকরি করতে পারে। কিন্তু অনেকে হয়তো শিক্ষকতার পেশাটাকেই মহান পেশা মনে করে, সেবামূলক পেশা মনে করে এই পেশায় আসছে। কিন্তু তাদেরকে আমার স্কেলটা, গ্রেডটা, যুক্তিসঙ্গত যে দাবিটা, এটা দিতে আপত্তি কোথায়? আচ্ছা, এটা নিয়ে একটু বড় করে আসলে একটু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। একটা বিরতির পরে এসে আপনার সঙ্গে এখান থেকে যদি একটু যুক্ত হই, একটু আলাপটা মানে দর্শকদের জন্য অনেক কিছু বুঝতে সুবিধা হবে। একটা বিরতি নিয়ে ফিরছি, একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমরা শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে ছিলাম। আরেকটি খবর একটু যুক্ত করতে চাই। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই, পিএসসি বলেছে, কারণ লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এরই মধ্যে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা এখন অবস্থান নিয়েছেন ডাকসুর সামনে। তাদেরই একজন আন্দোলনকারী মোহাম্মদ সাইফ, তাকে যদি একটু যুক্ত করে নিই, তারপরে আলোচনাটা একটু করতে চাই। মোহাম্মদ সাইফ, আপনাদের মানে দাবি দেখলাম আমরা যে আপনারা লিখিত পরীক্ষাটা পেছাতে চাইছেন। কেন মনে করছেন যে আপনারা যথেষ্ট সময় পাননি বা পাবেন না, যদি একটু বলেন। ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বলতে চাই আমরা পেছাতে চাই না। পেছাতে চাওয়া, সময় বৃদ্ধি, এই শব্দের সাথে আমাদের আসলে কোনো সম্পর্ক নাই। আমাদের হচ্ছে একটা যৌক্তিক সময় চাই। কারণ যৌক্তিক সময় কারণে বলছি, কারণ ইতিহাসে কখনো এত শর্ট সময়ে কোনো পরীক্ষা হয়নি। আর তাছাড়া আমরা আগের বাংলাদেশের রাজনৈতিক বা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমাদের এই বিসিএসটা অনেক ল্যান্দি হয়ে গিয়েছে এবং আমাদের আগের অনেকগুলো ব্যাচের কারণে আমরা অনেক দিক থেকে ভুক্তভোগী। এখন স্যাররা হঠাৎ করে একটা নতুন ক্যালেন্ডার ইয়ারের বিসিএস বিষয়ে ওনারা পরিকল্পনা করতেছেন। এখন এটার কারণে আবার আমরা সামনের বিসিএস এর জন্য ভুক্তভোগী। তো আমাদের এই ব্যাচটা খুবই একটা হতভাগা ব্যাচ। আমাদের পুরাতন 3-4টা ব্যাচের জন্য আমাদের আসলে প্রিলিমিনারিটা 3 ধাপে আর কি পিছিয়ে এখন লাস্টে আমরা 11 মাসের মাথায় এসে আমরা এই পরীক্ষাটা দিলাম অনেক কষ্ট করে। তো অল্প সংখ্যকই এবার টিকিয়েছেন, ওইখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি। তো আমাদের আসলে খুবই স্বপ্ন ছিল, আশা ছিল যে বিসিএসটা নিয়ে অনেকদিন ধরে আমরা পড়াশোনা করে বিসিএস এ উত্তীর্ণ হয়েছি। বাট ওনারা আসলে আমাদেরকে আসলে মিনিমাম একটা বইপত্র কিনে আমাদের সিলেবাসটা কি সেটা জেনে শুনে যে পড়তে বসবো, সেই সময়টা পর্যন্ত দিচ্ছেন না। তো সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে আমরা যদি সবাই নতুন হতাম তাহলে আমরা যে জায়গা থেকে যতটুকু পারতাম আমরা কম্পিটিশন করতাম। কিন্তু যেহেতু এটা একটা কম্পিটিশন এবং কম্পিটিটিভ এক্সাম, এখানে সবার জন্য কিন্তু মানে কি কারণে মানে এত অল্প সময়ের মধ্যে রিটেন পরীক্ষা নিতে হচ্ছে? কারণ আমরা তো সাধারণত 3-4 মাসের মতো সময় থাকে রিটেন পরীক্ষার জন্য। আমাদের অ্যানালাইসিস বলতেছে ওনারা সর্ব অন অ্যান এভারেজ ওনারা 5 থেকে 6 মাস দিয়েছেন এবং লাস্ট বিসিএস ওনারা 1.5 বছরের মতো সময় দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা কেন 1.5 মাসের একটা নোটিশে পরীক্ষাতে বসতে হবে? এবং এখানে আমাদের সাথে পুরাতন ব্যাচের অনেক পরীক্ষার্থী আছেন। তো এটা তো ওনাদের জন্য একটা বিশেষ ধরনের সুবিধা দিচ্ছেন, আর আমাদের একটা অসুবিধায় ফেলে দিয়েছেন। আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে। তো আমরা অর্ধেক শিক্ষার্থী তো এত অল্প সময়ে কেন দেয়া হচ্ছে? আপনাদের ধারণা কি, মানে কি কারণে তারা দিচ্ছে? আমাদের ধারণা হচ্ছে ওনারা জানুয়ারি থেকে 50তম বিসিএস বার্ষিক ক্যালেন্ডার ইয়ারে করার যে পরিকল্পনা করতেছেন, ওইটা আমাদের রিটেনটা যদি পেছায় তাহলে ওইটা পিছিয়ে যাবে। ওনার চেয়ারম্যান স্যারের যে একটা ব্যক্তিগত স্বপ্ন যে উনি ওনার সময়কালীন উনি একটা ক্যালেন্ডার ইয়ার এই বিষয়টা বাংলাদেশে উনি পরিচয় করাবেন। তো এই বিষয়ে উনি ব্যক্তিগতভাবে এটা চ্যালেঞ্জ নিয়েছেন। এখন ওনার ব্যক্তিগত স্বপ্ন বা চ্যালেঞ্জের জন্য আমাদের 3 থেকে 4 হাজার যে শিক্ষার্থীর পরিবার, আমাদের সমাজ, আমাদের সবার স্বপ্ন আর কি উনি গলা কেটে হত্যা করতেছেন আর কি। জি, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মানে অনেকগুলো আন্দোলনের কথা আপনি বলছিলেন, 6টি আন্দোলনের কথা শিক্ষকদের, এর মধ্যে বিসিএস পরীক্ষার্থীদের আরেকটি আন্দোলনও যুক্ত হয়ে গেল। মন্তব্য আশা করছি।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই 6টি আন্দোলনের মধ্যে আমাদের বিসিএস ভাইদেরটা নিয়ে 7টা হবে আর কি। এ, যাই হোক, আমি শিক্ষকদের আন্দোলনের কথা বলছিলাম যে শিক্ষকদের আন্দোলন অলরেডি আগামীকাল 6টা, আজকে পর্যন্ত 5টা ছিল। এই যে যুক্তিসঙ্গত আন্দোলন, সেটা কিন্তু তারা যদি আগে ডেকে নেয়, যেমন প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, এটা তো আমরা মোটেই আশা করি না। কেন শিক্ষকদের উপর লাঠিচার্জ করতে হবে কেন? আজকে যেখানে প্রাথমিক শিক্ষকদেরকে ডেকে নিয়ে আলোচনা করেছেন, এই আলোচনাগুলি লাঠিচার্জের আগেও তো তারা করতে পারত। সেটা না করে তাদের উপর জল কামান, লাঠিচার্জ, এটা কোন সভ্য দেশে বাস করি আমরা? শিক্ষকদের এভাবে পিটানো, আজকেও পিটিয়েছে আপনার নন এমপিভুক্ত শিক্ষকদেরকে। নন এমপিভুক্ত শিক্ষকদের দাবিটি দীর্ঘদিন যাবতীয়, এবং শিক্ষা উপদেষ্টাও আমার সাথে বলেছেন যে তাদের জন্য 200 কোটি টাকা একটা বরাদ্দের ব্যবস্থা আছে, তাদেরকে দিবে তারা। কিন্তু এই কথা বলে তাদেরকে ঘুরাচ্ছে কেন? তাদেরকে এই 200 কোটি টাকা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া যায়, সেগুলি দিয়ে দিলেই তো, যে পর্যায়ক্রমে আপনাদেরকে দিচ্ছি, এগুলো অ্যাডভান্স, সেগুলি আমরা আগে দিচ্ছি। এখন এই নন এমপিভুক্ত শিক্ষকদের দাবিটা হলো কি, তারা কিন্তু স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা, সবারই একই নিয়ম, যারা কেউ এমপিও পাচ্ছে, কেউ এমপিও পাচ্ছে না, মানে সরকারি বেতনটা কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এখন আপনি আমাকে স্বীকৃতি দিলেন, এবং এমপিও যারা পাচ্ছে তাদের যে আপনার বিধি, আমাদেরও একই বিধি, একই নিয়ম, তাহলে একই নিয়মে এবং একই সিলেবাস আমরা পড়াচ্ছি, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই, তাহলে আমাকে কেন আপনি এমপিভুক্ত করবেন না? সেটা তাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন যাবত না খেয়ে আছে শিক্ষক পরিবার, শিক্ষক, কারণ তাদের ছেলেমেয়েরা কোথা থেকে, কারণ বিনা বেতনে তারা চাকরি করছে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে বিনা বেতনে চাকরি করে কেন? যে কথাটা আমি প্রাথমিক শিক্ষকদের বেলায় বলেছি, যে তারা এমএ পাস করে এখানে অনেকে এটাকে সেবামূলক পেশা হিসাবে এটা মনে করে, এবং তাদের অনেকের শখ যে ছাত্র অবস্থায় যে আমি বড় হয়ে শিক্ষক হব। এরকম আমরা যখন এমইন লাইভ পড়াতাম ছাত্রদের, তখন অনেকে বলতো যে আমরা বড় হয়ে আপনার মতো শিক্ষক হব, আপনাদের মতো শিক্ষকতার পেশাটাকে আমি এখানে আমরা সবচেয়ে সম্মানজনক পেশা বলে মনে করি। কিন্তু আজকে তো আমরা জাতির কাছে সেই সম্মানটা পাচ্ছি না। আমাদের ফুটপাতে বসে আমাদের আন্দোলন করতে হয়, বৃষ্টিতে ভিজে আমাদের আন্দোলন করতে হচ্ছে। হ্যাঁ, মানে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনারা এই আন্দোলনগুলোর সঙ্গে কি আপনাদের সহমত আছে? দেখুন, আমি বিএনপির যদিও সাংগঠনিক সম্পাদক, কিন্তু এখানে আমি শিক্ষক নেতা হিসেবে, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান হিসেবে আমি তাদেরকে সমর্থন করছি। কারণ বিএনপি যখন আমাকে পাঠায়, যেমন এই প্রাথমিক শিক্ষকদের একটি কয়েকদিন আগে গত মাসে আপনার যে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আন্দোলন করেছে, তারা সমাবেশ করেছিল, সেখানে বিএনপির পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে যখন পাঠানো হয়, তখন আমি বিএনপি রিপ্রেজেন্ট করি। আর আজকে যে বক্তব্যটা আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো আমি শিক্ষক নেতা হিসেবে, শিক্ষক কর্মচারী চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিচ্ছি। কারণ আমাকে দলীয় বক্তব্য দিতে হলে সেখানকার অনুমতির প্রয়োজন আছে। এরপরে আপনার ইবতেদাইয়া মাদ্রাসা যারা, তাদেরকে বলা হচ্ছে, আজকে এই কথাগুলো আমি বলছি এই জন্য, শিক্ষকরা এখন কেন রাজপথে নামতে হবে? কারণ কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা, ছাত্রছাত্রীদেরকে জিম্মি করা, এটা আমাদেরও প্রশ্ন, মানে এখন কেন নামছে? শিক্ষকরা চায় না, শিক্ষকরা তো চায় না, কিন্তু শিক্ষকদের যদি ডেকে নিয়ে মন্ত্রণালয় আলোচনা করে, তাহলে ব্যাপারটা শেষ হয়ে যায়। কিন্তু তারা সেটা ডেকে শিক্ষকদের যাতে তাল বানা করে, তারা শিক্ষকদের সাথে যে সময় কানামাছি খেলে, এই জন্য শিক্ষকদের সেন্টিমেন্ট ওইটা আসে। সেন্টিমেন্টে লাগলেই তারা আপনার আরো বেশি কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হয়। এখন আপনার স্বতন্ত্র ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকদেরকে বলা হয়েছে জানুয়ারি মাসে ঘোষণা দিয়েছে জাতীয়করণের জন্য। তুমি ঘোষণা দিবা কেন? যদি না পারো তাহলে তুমি দিচ্ছ কেন? তারপরে আপনার এই প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা কেন আজকে আন্দোলন করতে হবে? আর আপনার এনটিআরসি গঠন করা হয়েছে, আপনি চিন্তা করেন তাদের বদলির যে বিষয়টা, বদলি হলো একজন মহিলা টিচার, তার বাড়ি মনে করেন দিনাজপুর, তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে খাগড়াছড়ি, তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আপনার সেই সিলেটের মাধবকুণ্ডে জাফলং এর কাছে। এখন এই মেয়েটি সেখানে গিয়ে কিভাবে শিক্ষকতা করবে? সে তার সাথে যদি সেখানে কোনো বাসস্থানের ব্যবস্থা সে করেও ভাড়া নিয়ে, ঠিক আছে, আমরা এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, এটা নিয়ে একটু কথা বলবো। তখন আপনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নিশ্চয়ই কথা বলবেন, আমি সেটা আশা করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপরতলার কিছু শিক্ষিত লোক
যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের উপর গণভোট এবং সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে। এবং আজকে তিনি ঠাকুরগাঁয়ে এই মন্তব্য করেছেন তার নির্বাচনী জনসভায়। তিনি বলেছেন যে যেটাতে রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে, যেটাতে রাজি হব সেটা বাস্তবায়িত হবে, সেখানে মানে যেটাতে রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে, সেখানে তর্ক বিতর্ক হবে, তারপর তা পাশ হবে। এটা নিয়ে একটু আলাপ করতে চাই। শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শাহ ইফতেখার তারিক, আপনি মনে করেন কিনা যে চাপিয়ে দেওয়া হচ্ছে? আসলে এক এক সময় এক এক বার্তা আমরা পাচ্ছি বিএনপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে। তারা গণভোটের ব্যাপারে একমত হলেন, গণভোটের ব্যাপারে তারাই ইতিবাচক ভাবে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত রাখলেন। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতৃবৃন্দ তাদের একজন তো ওদিন বললেন যে এই সরকারের গণভোট করা অবৈধ, এই সরকারের গণভোট করার কোনো এখতিয়ার নাই। তো আসলে আমরা বিভ্রান্ত হই, এবং আমার মতো সাধারণ মানুষও হয়তো বিভ্রান্ত হয় যে গণভোট যদি অবৈধই হবে তাহলে তা মেনে নিলেন কেন, এবং গণভোটের সময় কখন হবে সেটা জাতীয় ঐকমত্য কমিশনে একমত না হতে পেরে আমরা দায়িত্ব দিয়ে আসলাম যে তারা এটা সিদ্ধান্ত নেবেন যে গণভোট কখন হবে। তারপরে আপনারা রাস্তায় আন্দোলনে নামলেন কেন তাহলে? আমরা রাস্তায় আন্দোলনে নামলাম হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটি দল এই গণভোটটা যেন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি যেন না হয়। আবার বিএনপি দেখতে পাচ্ছে যে কিছু দল নির্বাচন পেছানোর বা বানচাল করার চেষ্টা করছে। তাদের দেখার দৃষ্টিভঙ্গি ওরকম, আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি ওরকম, যদি আমি এটা জিজ্ঞেস করি। এই ঠিকই এই প্রশ্ন করতে পারেন। আমাদের কোন বক্তব্যে কোথাও নির্বাচন পেছানোর কথা তো আমরা বলিনি, কিন্তু ওনারা তো গণভোট অবৈধ বলছেন। গণভোট যদি অবৈধ হয় তাহলে এই সরকার এই সময়ে নির্বাচন সেটা কি বৈধ? সেটাও তো বৈধ হয় না। কারণ হচ্ছে এই যে গণ অভ্যুত্থান, এটি একটা ম্যান্ডেট, এটা জনগণের ম্যান্ডেট। জনগণ এখন চাচ্ছে সংস্কার হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং নির্বাচন হবে, গণভোট হবে, নির্বাচন হবে। অতএব এইটাকে জটিল করার তো কিছু নাই। আমার মনে হয় যে এটা বিএনপি তার রাজনৈতিক সুবিধার জন্য এই জাতীয় বক্তব্য দিচ্ছেন। তারা রাজনৈতিক সুবিধার জন্য দিচ্ছেন কিনা, অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। ধন্যবাদ আপনাকে। বিএনপির রাজনৈতিক সুবিধার বিষয়টি এখানে না, গণভোটের যে বিষয়টি আমাদের আমির খসরু মাহমুদ সাহেব বলেছেন এবং আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে আমির খসরু মাহমুদ সাহেব বলেছেন যে সংবিধানে গণভোটের বিষয়টি নেই। তো সংবিধানে না থাকলে এই গণভোটটি এখানে নেওয়ার, তারপরেও আমাদের যেটা উনি বলেছেন, আমাদের সহ আলোচক বলেছেন যে এখানে মেনে নিলেন কেন। আমরা তো গণভোট বলেছি যে গণভোট হবে, সেটা হবে নির্বাচন যেদিন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের দিন বৈধ, অন্যদিন কি অবৈধ? আমি যখন কথা বলি তখন আমাকে কথা বলতে দেন, আপনার কথার সময় কিন্তু আমি কথা বলি নাই, এগুলি শিখতে হবে আমাদের। তাই সেই জন্য যে গণভোট, আমাদের বক্তব্য হলো যে গণভোটটা হবে, আমাদের দলের স্পষ্ট বক্তব্য গণভোট হবে, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট করা যায় যদি আমরা করতে চাই। তাই সেই জন্য এখন গণভোটের কথা বলে যারা নির্বাচন এর বিষয়ে এখন জাতি মনে করে, জনগণ মনে করে যে এটা একটা নির্বাচন পিছানোর ষড়যন্ত্র, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র। না, নির্বাচনের দিন হলে, নির্বাচনের দিন ভোটটা হলে আইনসম্মত হবে, মানে আগে হলে হবে না, নির্বাচনের দিন কিভাবে হবে আইনসম্মত তাহলে? না, এটা তো সেটেল হয়ে গেছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, মানে রোজার আগে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। এটা মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় উনি বলেছেন, উনি ব্যাখ্যা দিয়েছেন, এবং ওনার যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারাও আপনার বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদপত্রের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছেন, প্রেস কনফারেন্স করে বলেছেন যে রোজার আগেই নির্বাচন। কোনো প্রশ্ন নেই, আলোচনা করুন। জি, আমরা তো মানে কথা শুনলাম দুজনেরই, যদি আপনি এ বিষয়ে একটু মন্তব্য দেন তাহলে। মানে গণভোট ইস্যুতে আসলে আমরা দেখছি যে পরস্পর বিরোধী দলগুলো খুবই মানে রাজনীতি একটা উত্তাল করে রেখেছে, কথার লড়াই বিশেষ করে। আমি বলবো না যে একেবারে মাঠের পরিস্থিতি খারাপ তা না, আবার ভেতরে ভেতরে তারা কথাও বলছেন যে
জামায়াতের আমিরও আজকে এরকমটা বলেছেন সেই জায়গা থেকে। না এটা তো এক ধরনের মানে বাকযুদ্ধ আর কি, ঠিকই বলেছেন আপনি, বাকযুদ্ধ। কিন্তু মানে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো এই ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করবে বলে আমার মনে হয় না। নির্বাচন ছাড়া তো কোনো মানে গত্যন্তর নেই, কোনো বিকল্প নেই। কাজেই গণভোটের প্রশ্নে সব কিছু আটকে যাবে এটা আমার কাছে মনে হচ্ছে না। এটা এক ধরনের রাজনৈতিক কৌশল থেকে হয়তো মানে স্টেক হোল্ডাররা চেষ্টা করছে যার যার সুবিধাটা আদায় করে নিতে, যে তার এখানে তার কথার জয় হচ্ছে কিনা। কিন্তু আপনার যে জুলাই সনদের ব্যাপারে যে ঐকমত্যটি হয়েছে সেটা কিন্তু মোটামুটি বেসিক কিছু ঐকমত্য তো হয়ে গেছে। সেখানে বিএনপিরও পেছানোর সুযোগ নেই, বা অন্য যারা আছেন যারা চাইছে যে এটা একটা লিগালি বাইন্ডিং একটা ডকুমেন্ট হিসেবে থাকুক এবং সংবিধানের অন্তর্ভুক্ত হোক। তো বিএনপি তো সরাসরি বিএনপির কথার মধ্যেও কিন্তু ফাঁক আছে, যেটা আপনি প্রশ্ন করলেন যে বিএনপি হয়তো সেটাও কথার কথা অবৈধ বলছে, কিন্তু একই সঙ্গে আবার তারা তো নির্বাচনের দিনও গণভোটকে চাইছে। আমার ধারণা যে ডেডলাইন তো পার হয়ে যাচ্ছে, সোমবারে যখন এই ডেডলাইন পার হয়ে যাবে এবং দলগুলো নিজেদের মধ্যে কোনো সমঝোতা যেহেতু সরকারের প্রস্তাব অনুযায়ী করতে পারলো না বা না পারার কারণে সরকার হয়তো কোনো একটা সমাধান সূত্র দেবে। সেটা কেমন হয় সেটা দেখার ব্যাপার। তবে আমার মনে হয় না যে গণভোট নিয়ে খুব বেশি আর জটিলতা থাকবে। কোনো একটা দিনে গণভোট হবে এবং এটাকে আপনার রাজনৈতিক দলগুলো, যেমন জামাতের বক্তব্যে কিন্তু আজকে একটা নরম সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু রাস্তার আন্দোলনে নেমেছে। বিএনপি এটা সমালোচনা করেছে যে রাস্তায় আন্দোলন করে কোনো সমস্যার সমাধান হবে না, বিশৃঙ্খলা আরও বাড়বে। এখন জামাতও বলছে যে না, বিএনপির সঙ্গে সম্পর্ক খারাপ হোক এটা তারা আসলে চায় না। এর মধ্যে তো নায়েবে আমি ফোনও করেছিলেন। জি, এটা একটা সমঝোতার লক্ষণ। আরেকটা ব্যাপার কিন্তু এখানে খুবই ট্রিকি একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন দলগুলোর মধ্যে কিন্তু এই চিন্তাও ঢুকে থাকতে পারে যে সাধারণ ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে যদি আপনি গণভোট করেন সেখানে কিন্তু একটা ঝুঁকি আছে। ঝুঁকিটা হলো এই, সে কেন ভাবছেন যারা মনে করছে যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ সবাই হ্যাঁ পক্ষে দিবে, নাও তো হতে পারে। কারণ ধরেন পতিত স্বৈরাচারের যারা সমর্থক আছে, গণভোটকে ফয়েল করে দেওয়ার জন্য, গণভোটের রায়কে মানে কি বলবো যে নেতিবাচক করার জন্য তারাও তো ভোট দিতে পারে। তো ভোট দিলে সেখানে ধরেন যে যদি এটাকে মানে নির্বাচনের আগেই যদি গণভোটের রায় না হয়ে যায় তাহলে জুলাই সনদের টোটাল এক্সারসাইজে কিন্তু ফিউটাইল হয়ে যাবে। হ্যাঁ, কাজেই আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটাও একটা ইনক্রিজিং আন্ডারস্ট্যান্ডিং যে সাধারণ নির্বাচন হয়ে যাক, এবং একই নির্বাচনের দিন গণভোট হবে কিনা সেটাও কিন্তু এখন একটা সন্দেহ সংশয় আমার পার্সোনালি মনে হচ্ছে যে গণভোট হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে মেবি সাধারণ নির্বাচনের পরেও হতে পারে। তাহলে সেটা অনেক বেশি সাস্টেইনেবল হবে এবং সেটার মানে কি বলবো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা কিংবা পার্লামেন্টের আলোচনার ভিত্তিতে আইনি চ্যালেঞ্জগুলো তখন আর থাকে না। আইনি চ্যালেঞ্জগুলো তখন থাকে না। কিন্তু এই ঝুঁকিটা আছে যদি নির্বাচনের আগে যদি গণভোট করেন, তাহলে জামাত যে এত আগ্রহ দেখাচ্ছে বা এনসিপি যে গণভোট নিয়ে এত উৎসাহী হচ্ছে, এটার ফলাফল তো নেতিবাচক হতে পারে। তখন তারা কোথায় যাবে? জি, শাহ ইফতেখার তারিক, ঝুঁকিটা ভেবেছেন কিনা আপনারা? না, সম্মানিত আলোচক হয়তো ঝুঁকি দেখছেন, আমরা কোনো ঝুঁকি দেখছি না। কারণ হচ্ছে যারা এস্টাবলিশমেন্টের আশা করছে, যারা প্রতিষ্ঠিত হওয়ার আশা করছে, তারা কোনো প্রকার সংস্কার চাচ্ছে না। আর যারা যাদেরকে উনি ইঙ্গিত করলেন, তারা যারা বাইরে আছে, তারা তো এইটা না চাওয়ার কোনো কারণই নাই। কারণ হচ্ছে তারা তো এখন ক্ষমতায় নাই, তারা ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব তারা তো চাইবে যে এই সংস্কারগুলি হোক, কেউ একক ক্ষমতাধর না হোক, এবং তারা যে ফেসিবাদ কায়েম করেছিল এই ফেসিবাদ অন্য কারোর মধ্য দিয়ে কায়েম না হোক, এটা তো তাদের চাওয়ার বিষয়। আর যদি জনগণ না চায়, আমরা কেন ওটাকে ঢেকে রাখবো? জনগণ যদি এটাকে হাঁ বলে, আমাদের তো বিশ্বাস আছে জনগণ এটাকে হাঁ বলবে। আমার পূর্ববর্তী কিন্তু এই যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো, নোট অফ ডিসেন্ট সহ যদি আপনি ভোটে যান, তাহলে যারা ওই নোট অফ ডিসেন্টের বিষয়ে যাদের অমত আছে তারা তো না ভোট দেবেন। দেখুন, নোট অফ ডিসেন্টের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো কথা বলছে। আজকে এনসিপির নাহিদ ইসলাম সেও এই বিষয়টি বলেছে। নোট অফ ডিসেন্ট কেন থাকবে? যত জায়গায় নোট অফ ডিসেন্ট থাকে, সিদ্ধান্ত কি নোট অফ ডিসেন্টের মধ্যে হয়? সিদ্ধান্ত তো হয় একটা। নোট অফ ডিসেন্ট মানে তার এই মতামতটা তিনি জানিয়ে আমি আপনাকে বোঝাতে সক্ষম হইনি।
মানে আমি আপনাকে আমি যদি একটু সহজ করে বলি, ধরেন আপনি 48টা বিষয় তফসিলে অন্তর্ভুক্ত করে ভোটে দিলেন যে হ্যাঁ বা না, আমাকে জিজ্ঞেস করলেন, আমি ওই 48টার মধ্যে 47টা বিষয়ে আমার হ্যাঁ ভোট আছে, একটা বিষয়ে আমার না ভোট আছে, আমি কোথায় ভোট দেব? দেখুন, এইভাবে হয় না। না হচ্ছে না, আমি বলছি কেন আমি হয় না। আমি না দিলে আপনি আমাকে ফ্যাসিস্ট বলবেন কিনা? না না, আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝাই। যেমন একটি যে কোনো স্থাপনা দেখে আপনি একজনকে যদি জিজ্ঞাসা করেন যে এই স্থাপনাটা কি সুন্দর না অসুন্দর, সে বলবে এই দিকটা সুন্দর, এই দিকটা সুন্দর, তবে এই দিকটাও সুন্দর। ভাই, আইনি বিষয় কি সুন্দর অসুন্দর এদিকটা সেদিকটা দিয়ে হয়? আইনি বিষয়ে নোট অফ ডিসেন্টের দৃষ্টান্ত আমাদের এখানে আছে। আমাদের নোট অফ, যখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল তখন বিচারপতি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বিএনপি তো এই কারণেই বলছে মির্জা ফখরুলের তাহলে আজকের যে কথা যে গণভোট এবং এই যে সনদের মতো বিষয় চাপিয়ে দেয়া হচ্ছে, আপনারা তাহলে তো এই যে 18টা বিষয়ে যেটা বিএনপির মত ছিল না সেগুলো বিএনপির উপরে চাপিয়ে দিচ্ছেন। না, আমরা চাপিয়ে দিচ্ছি না, আমরা জনগণের কাছে পাঠাচ্ছি। জনগণ যদি এর ব্যাপারে হ্যাঁ মত দেয়, আচ্ছা, বিএনপি যদি তাহলে ন্যায়ের পক্ষে, কারণ ওই 18টা বিষয়ে তার না আছে, তাহলে বিএনপি সমর্থকরা যদি নাতে ভোট দেয় তখন কি হবে? বিএনপি অবশ্যই ক্যাম্পেইন করতে পারে, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন অবশ্যই করতে পারেন, এবং ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন তারা তো ইতোমধ্যে শুরুও করেছিলেন। হ্যাঁ, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতেই পারেন। হ্যাঁ, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করলে তখন পলিটিক্সটা কিরকম হবে? মানে এটা যদি জনগণ হায়ের পক্ষে দিবে, কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানে মানুষ রাষ্ট্র সংস্কার চেয়েছে, মানুষ এই সংস্কারগুলি চায়, অতএব জনগণ হায়ের পক্ষে দিবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আপনারা কি ন্যায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন করেছিলেন? আমি ওনার কাছ থেকে শুনলাম এরকমের ক্যাম্পেইন এর কোনো প্রয়োজনই তো পড়ে নাই, যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত নাই। আমরা তো গণভোটের কথা বলেছি যে গণভোট হবে জাতীয় নির্বাচনের সময়, সুতরাং এখানে হানার বিষয়টা তো মানে আমরা ক্যাম্পিং করার বিষয়টা তো এখানে প্রশ্নে আসে না, কেন আমরা ক্যাম্পিং করতে যাব? হ্যাঁ, তো যে কথাগুলি আপনি বলেছেন, আপনি কিন্তু আপনার বক্তব্যে কিন্তু অনেকগুলি মানে সলিউশনও দিয়ে দিয়েছেন যে হানা ভোটটা যেটা, এটা এখন একবারই করতে হবে, এটা তো এরকম কোনো ম্যান্ডেটরি না, আমরা জাতীয় সংসদ নির্বাচনের পরেও এটা করতে পারি। সুতরাং এখানে হাজার হাজার কোটি টাকা গরিব দেশ এই হা ভোট এই গণভোটের জন্য এই অর্থগুলি খরচ করার কোনো প্রয়োজন মনে করি না, কিন্তু একদিনে যদি হয় না, মনে করেন যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সবাই চাচ্ছে, সবগুলো রাজনৈতিক দল চাচ্ছে, এটা আগে হলে অসুবিধা কি, কোনো ক্ষতি আছে? না, সবগুলি রাজনৈতিক দল চাচ্ছে, এটা তো সঠিক বলেননি। মানে বেশিরভাগ রাজনৈতিক রাজনৈতিক দলের সংখ্যায় অনেকেই চাইছে আর কি। ঠিক আছে, আমি যদি আপনি রাজনৈতিক সংখ্যা আপনি ওইভাবে বিচার করবেন না, বিএনপিকে বিএনপির মতো করে বিচার করতে হবে আপনাকে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দল বিএনপি, এটাকে যদি আপনি অন্যান্য ছোট ছোট দল, অন্য দলদের সাথে যদি নিয়ে, যাদের আপনার জেলা লেভেলে কোনো অফিস নাই, যাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি নাই, সেটাকে একটি দল যদি আপনি মনে করে বিএনপির সাথে এনে তুলনা করেন, তাহলে তো সেটা জনগণ গ্রহণ করবে না। ওখানে যখন ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা হয়েছে তখন বিএনপিরও একজন ছিল, তাদেরও একজন ছিল, মানে সেভাবেই নেওয়া হয়েছে। যাই হোক, সেটা অন্য ভিন্ন আলোচনা। মানে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি গণভোটে যায়, এখন মানে নির্বাচনের দিনেই হলো, কিন্তু এখন যেভাবে ড্রাফটটা করা আছে বা তফসিলভুক্ত করা আছে 48টা বিষয়, তখন মানে বিএনপি কি করবে? তখন বিএনপি সিদ্ধান্ত নিবে, এখন তো অ্যাডভান্স আমরা সেটা বলতে পারছি না। যদি একই দিনে নির্বাচন হয় তখন আমরা কি করব, সেটা আমাদের স্থায়ী কমিটি এবং শীর্ষ কর্মকর্তা যারা নির্ধারণ করবেন তাদের সাথে আলোচনা করে সেটা নির্ধারিত হবে। জি, শাহ ইফতেখার তারিক। জি বলুন, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? নির্বাচনের দিন যদি গণভোট হয়, আপনাদের মানে অবস্থানটা কি হবে? মানে যদি সরকার আমাদের অবস্থান তো স্পষ্ট যে আমাদের নির্বাচন অবশ্যই আগে হতে হবে, গণভোটটা আগে হতে হবে, গণভোটের পরই আমরা জাতীয় নির্বাচনে যাব, এটা হচ্ছে আমাদের অবস্থান। কিন্তু আপনারা তো এক হতে পারেননি, তখন সরকার যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে? আশা করছি সরকার সামগ্রিক অবস্থা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। মানে সঠিক সিদ্ধান্তটা কি? আগে গণভোট দিয়ে দেবে, যেটা যৌক্তিক, সর্বাধিক যৌক্তিক
এবং যেটা মধ্য দিয়ে সংস্কার সুনিশ্চিত হবে সেটাই তারা গ্রহণ করবেন বলে আমরা আশা করি। যদি তারা অন্য কারো ইঙ্গিতে বা অন্য কারো ইশারায় মানে সিদ্ধান্তের ক্ষেত্রে যদি অযৌক্তিক কোনো বিষয় চাপিয়ে দেন, তখন সেটা জনগণ বিবেচনা করবে যে কি করা উচিত। সরকারের উপর আপনাদের আস্থা আছে তো? আমাদের এখনো পর্যন্ত আস্থা রাখতে তা চাই। এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ইলেকশনের দিনে হবে অথবা ইলেকশনের পরে হবে, সেক্ষেত্রে তো আপনারা যেহেতু আস্থা রেখেছেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা। নিশ্চয়ই তারা সেটার একটা ব্যাখ্যা দেবেন যে কোন যুক্তিতে, আমাদের যুক্তিগুলি তো আমরা দিয়েছি, সেই যুক্তিগুলিকে তারা তো খণ্ডন করে তারা একটা নিশ্চয়ই অবস্থান নেবেন। যখন তারা সেই সিদ্ধান্ত জানাবেন তখন আমরা আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। জি, মানে আপনারা যেরকম এখানে কঠোর অবস্থায় আছেন যে আগে গণভোটটা হয়ে যেতে হবে, ঠিক একই রকম ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে বিএনপি এরকম কোনো অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেবে না, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। জি, যেহেতু তাদের স্বাধীনতা রয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবার, আমাদেরও স্বাধীনতা রয়েছে, আমরা আশা করব যে আমাদের মধ্যকার এই দূরত্বটা ঘুচে যাবে এবং আমাদের নির্বাচনটা কোনো সংকটে পড়বে না এবং আমরা একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবো, এটা আমরা আশা করতে পারি। কিন্তু যেন তেন প্রকারের নির্বাচনের যদি আয়োজন হয় তাহলে সেটাকে দেশের জনগণ আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব এবং এর পরিণতি কোনোভাবেই ভালো হবে না। ইদানিং কিছু আলামত আপনারা পত্রিকার পাতায় এবং সংবাদ মাধ্যমের ইয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, সংবাদ মাধ্যমে উঠে আসছে, যেগুলো কোনো ভালো লক্ষণ মনে হচ্ছে না। আমরা আশা করব যে নির্বাচনের আগে এই পরিবেশ সুন্দর করার ব্যাপারে সকলেই সচেষ্ট হবেন এবং আপনি কোনগুলোকে ইঙ্গিত করছেন যদি একটু যদি আরেকটু পরিষ্কার করেন দর্শকদের। আমি একেবারে বলি, আমি গত 3-4 দিনের পত্রিকা থেকে আমি কয়েকটা উদাহরণ আপনাকে দিচ্ছি। কবরস্থানের জমি দখল, কৃষি প্রণোদনার টাকা না দেওয়ায় কৃষি কর্মকর্তাকে পেটালেন একজন নেতা, দিঘিতে বিষ দিয়ে 2 কোটি টাকার মাছ নিধন করলেন এক নেতা, ভোলায় তাদেরই জোটের এক দলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালানো হলো, ঝিনাইদহ পটুয়াখালীতে তাদেরই জোটের সম্ভাব্য জোটের প্রার্থীদেরকে অবরুদ্ধ করে রাখা হলো, ঝিনাইদহ পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় মাসাধিক কাল পর্যন্ত একটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। আজকে একজন বলছেন, আমি একটু আগে এগুলো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা দেখলাম যে কোরআনটা ভাউতাবাজি। তারপর আরেকজন গতকালকে তিনি বললেন, ঢাকার একজন প্রার্থী, তিনি বললেন যে নির্বাচন আগ পর্যন্ত তার কর্মীদেরকে উনি সুন্দর পরামর্শ দিচ্ছেন যে নির্বাচনের আগ পর্যন্ত চাঁদাবাজিটা বন্ধ রাখতে হবে, না হলে জনগণ ভোট দিবে না। আমরা এগুলি দেখে নির্বাচন কি আসলে নির্বাচনের মতো হবে নাকি কোনো একটা একটা অসম যুদ্ধের মুখোমুখি আমরা দাঁড়াবো, এটা আমাদের এখন জনগণের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এখানে সবাই আমরা জানি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল দলটি। তো সেখানে আপনার আমাদের দেখেন একটি নির্বাচনী এলাকায় 17-18 জন, 20 জন, এমনকি 30 জন প্রার্থী আছে। সুতরাং সেখানে একটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। নেতৃত্বের প্রতিযোগিতা করতে গিয়ে আমরা এখান থেকে যে মনোনয়নটা এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা ঘোষণা দিয়েছেন, সেটা সেখানে দেখা যায় অন্য একজন, আমরা মনে করি যেটা দেখেছি যে হয়তো আপত্তি করতেই পারে, সেই আপত্তি নিয়ে একটু নিজেদের ভিতরে আপনার যে প্রতিযোগিতা করতে গিয়ে যে দ্বন্দ্ব, সেটা হতে পারে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। সবাই গিয়ে আবার একই প্ল্যাটফর্মে চলে এসে ধানের শীষের ব্যাপারে আপনার দুজনের মধ্যে প্রতিযোগিতা করছে বা 5 জন প্রতিযোগিতা করছে, কথা কিন্তু একটাই যে ধানের শীষকে আমরা সবশেষে ভোট দিতে হবে এবং ভোট দেব। সুতরাং এই ধরনের প্রতিযোগিতা করতে গিয়ে যেখানে কোনো ব্যক্তিগত সংঘর্ষ, সেটা নিয়ে যদি আপনি জাতীয় সমস্যায় যদি সেটাকে নিয়ে আসেন তাহলে তো হচ্ছে না। আর দেখেন চাঁদাবাজি এর কথা যেটা আসছে, চাঁদাবাজি যারা করেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে অনেক রাজনৈতিক দলগুলি নিজেদেরকে খুব সাধু সন্ন্যাসী ভাবেন, তারা ব্যস্তের টিকিট অনেকে বিক্রি করেন, কিন্তু তাদের লোকেরা আরো হসপিটাল দখল করে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, আপনার বড় বড় বাজার দখল করে, রাস্তাঘাট দখল করে,
আপনার বাস স্ট্যান্ড দখল করে, তারাও করে। সুতরাং নাম হয় সবচেয়ে ওই বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, মানে ঝড় যখন আসে ওই বট গাছের উপরই ঝড়টা যায়, যেহেতু এটা বড় গাছ, সুতরাং নিচের গাছগুলি উপরে সেই ঝড়টা আর আসে না। জি, সুতরাং আমাদের উপর অনেক ধন্যবাদ অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং শাহ ইফতেখার তারিক, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। পর্যায়ে একটু আলোচনা করতে চাই সংবিধান সংশোধনী সিনেটে। পাকিস্তানের সেনাপ্রধানই হবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান, বিলুপ্ত করা হবে সিজেসিএসসির পদ, প্রেসিডেন্টকে আজীবন গ্রেপ্তার ও বিচার থেকে অব্যাহতি। সংবিধান সংশোধন করে এটি করা হয়েছে। একটু অতিথি যুক্ত করে নেব। সাবেক রাষ্ট্রদূত, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, যদি তাকে যুক্ত করে নেব। মাহফুজুর রহমান, এই যে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানো হলো, পাকিস্তানে এমনিতেই আমরা জানি যে সেখানে রাজনীতির উপরে সেনাবাহিনীর একটা প্রভাব আছে, তারপরে এই পদ যে তৈরি করা হলো সেটা নিয়ে আসলে আপনার কি মন্তব্য? পাকিস্তান আপনারা জানেন যে এমনিতে একটা ইসলামিক স্টেট, সেখানে ইসলাম ধর্মের একটা প্রভাব তাদের সমাজে এবং রাষ্ট্রের মধ্যে আছে, এবং এটা আমরা খুব সহজেই দেখি যে সেনাবাহিনীর প্রভাবও সেখানে রাজনীতিতে এবং পাকিস্তানের সমাজের মধ্যে আছে। ইন্টেলিজেন্স, বিশেষ করে মিলিটারি ইন্টেলিজেন্সের একটা প্রভাব আছে, এবং পাশাপাশি যদি ধরে নিই যে যুক্তরাষ্ট্র এবং চীনেরও কিছুটা প্রভাব পাকিস্তানের রাজনীতির মধ্যে আছে। এই সবগুলো জিনিস যদি এক করি এবং যদি দেখতে চাই এটা এক ব্যক্তির মধ্যে প্রতিফলিত হয় কিনা, তাহলে সেটা কিন্তু ফিল্ড মার্শাল আপনার মুনির। এখন উনি তো এমনিতেই নেভাল চিফ এবং এয়ার চিফের সঙ্গে তুলনা করলে উনি এমনিতেই এক র্যাঙ্ক উপরে ছিলেন, যেহেতু উনি ফিল্ড মার্শাল। সুতরাং এটা অবধারিত যে আর্মি চিফ হিসেবে তিনি অন্য দুটো বাহিনীর উপরেও কিছুটা কর্তৃত্ব ফলাতে পারবেন, কিন্তু কনস্টিটিউশন পরিবর্তন করে তাকে এই পদে দেওয়ার কারণে এবং বিশেষ করে আপনার ফিল্ড মার্শাল মুনির এই পদটা অলংকৃত করার কারণে আমাদের আশঙ্কা হয় যে পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব আগের চাইতে অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি যে তিনি কেবলমাত্র পাকিস্তানের রাজনীতি না, এমনকি আঞ্চলিক রাজনীতিতেও বিশেষ করে সময় সময় দেখা গেছে তিনি পররাষ্ট্র নীতি নিয়েও কথাবার্তা বলে থাকেন, এবং তার কথাবার্তা অনুযায়ী পাকিস্তান রাষ্ট্র প্রভাবিত হচ্ছে। সেই বিবেচনা করলে সংবিধান তাকে এত বেশি ক্ষমতা দেওয়ার কারণে সামরিক বাহিনীর উত্থান পাকিস্তানে আরো বেশি স্পষ্ট হয়ে গেল। জি, জহিরুল আলম, এটা রাজনীতির উপরে মানে কতখানি আপনি প্রভাব দেখেন পাকিস্তানে, বিশেষ করে যখন একটা ইমরান খান নির্বাচিত সরকার তাকে সরিয়ে যখন পরবর্তীতে আবার মানে বলা হয় যে সেখানে এটা প্রভাব আছে পাকিস্তান মানে সমাজের বা পাকিস্তানি রাজনীতির একটা কনজেনিটাল মানে চরিত্র, যে তাদের মানে মিলিটারাইজেশন অফ দ্য পলিটিক্স। আপনি দেখেন যে ডেফিনেটলি সেখানে রাজনীতিকরা চেষ্টা করেছেন, কিন্তু মানে তারা কিন্তু কোনোভাবেই উতরাতে পারেননি। মানে বিশেষ করে সেনাবাহিনীর যে আধিপত্য, সেনাবাহিনীর যে কর্তৃত্ব এবং তাদের যে হেজিমনি, সেটা কিন্তু আসলে কোনোভাবেই পাকিস্তানের রাজনীতিকরা সেই মাত্রাটা ছাড়াতে পারেন নাই, এবং এই প্রভাবমুক্ত না হওয়ার কারণেই কিন্তু এখন দেখেন যে ইনক্রিজিংলি তারা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন। এবং এই যে সর্বসাম্প্রতিক যে সিদ্ধান্তটি এখন যে নেওয়া হলো, এটা কিন্তু এটা কোনো ব্যক্তির জন্য নয়। ডেফিনেটলি ফিল্ড মার্শাল মুনিরের যেভাবে তাকে যেভাবে ক্ষমতায়িত করা হয়েছে, সেটা তো একটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একটা সময় তো উনি বিদায় নেবেন, কিন্তু এই বিদায় নেওয়াটা কিন্তু এখানে ইঙ্গিত করছে না। এটা ইঙ্গিত করছে যে উনি আরও ক্রমাগতভাবে আরও ক্ষমতাশালী হয়ে উঠবেন, এবং আগামী দিনের পাকিস্তানে মানে সামরিক বাহিনী বা বিশেষ করে সেনাবাহিনীর যে কর্তৃত্ব, সেটা আরও জোরালো হবে। কিন্তু এটা শুধু একটা যেটা হচ্ছে এই ব্যক্তির মানে টেনিওর শেষ হওয়ার পরে, তারপরেও তো মানে এই আধিপত্যটা মানে অব্যাহত থাকবে।
তার মানে কি যে গণতন্ত্রায়নের কিংবা মানে সামরিক বাহিনীর যে প্রভাব বলয় থেকে রাজনীতিকে মুক্ত করা সেই সম্ভাবনা মানে কোনো আর থাকছে না পাকিস্তানি সমাজে। আমরা মানে ইমরান খানের উত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা সূচনা বা একটা নতুন যাত্রা হয়েছে বলে আমরা মনে করেছিলাম, কিন্তু সেখানে ইমরান খানকে যেভাবে পদানত করা হয়েছে, যেভাবে তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখন মানে আর মানে কোনো আর সংশয়ের কোনো অবকাশ নেই যে পাকিস্তান আর মানে আর উত্তরণের কোনো পথে নেই। এবং পরবর্তীতে যে রাজনৈতিক শক্তিগুলো আসছে, আপনি যেই পিপিপি বলেন কিংবা মুসলিম লীগের শাহবাজ বলেন এবং নেওয়াজ শরীফ বলেন, তারাও কিন্তু এই মানে এদেরই একটা কর্তৃত্ব মেনেই কিন্তু তারা রাজনীতি করবেন এবং তার মাধ্যমেই পাকিস্তান আসলে আবর্তিত হবে। এবং এক্সটার্নাল যে ফোর্সগুলোর কথা বলা হয়েছে, এক্সটার্নাল ফোর্সগুলোর সঙ্গে কিন্তু রাজনৈতিক শক্তি যতখানি কানেক্টেড, তার চেয়ে অনেক বেশি কানেক্টেড কিন্তু সামরিক বাহিনী। সেটা ভূ রাজনৈতিক প্রভাবের কারণে হোক, ইকোনমিক কারণে হোক, কিংবা পাকিস্তানের আপনার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে হোক, তারা কিন্তু মানে ক্রমাগতভাবে অব্যাহতভাবে কিন্তু তাদের আধিপত্য এবং তাদের ক্ষমতার চর্চা করে যাবে। এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না আর কি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। জি, মাহফুজুর রহমান, এই প্রধানমন্ত্রীর সঙ্গে এখন যে প্রতিরক্ষা বাহিনীর যে প্রধান যে ক্ষমতার, মানে এখানে আসলে ভারসাম্যটা মানে কিরকম হবে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভারসাম্যটা আপনার চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ ফিল্ড মার্শাল মুনির, ওনার দিকেই চলে আসবে। কেননা তার যদি উত্থানটা দেখেন তাহলে বোঝাই যায় যে হি ওয়াজ এ ফিল্ড মার্শাল ইন মেকিং। পাকিস্তানের সেই যতগুলো চরিত্র আছে, বৈশিষ্ট্য, সবগুলো তার ভেতরে আছে এবং পুরো মাত্রায় আছে। এবং আপনারা খেয়াল করেছেন যে তিনি পররাষ্ট্রনীতি, বিশেষ করে আফগানিস্তান, ভারত এবং ইরান, এই পাকিস্তানকে যদি কেন্দ্র ধরি তাহলে এই অঞ্চলের মধ্যে যে রাজনীতি বা পররাষ্ট্রনীতি, সেগুলো নিয়েও ফিল্ড মার্শাল মুনির যথেষ্ট সচেতন এবং তিনি সচেতন ভাবেই এগোচ্ছেন। সেই জন্য মনে হয় না সেখানে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি পাকিস্তানের সংবিধানে তাদেরকে যতটুকু ক্ষমতাই দেখ, কিন্তু ক্ষমতা ক্রমাগত কুক্ষিগত হয়ে যাচ্ছে ফিল্ড মার্শাল মুনিরের কাছে। জি, অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। শুরুতেই যুগান্তর। কেন্দ্রে উত্তাপ, তৃণমূলের নির্বাচনী হাওয়া। খবরের কাগজ, সংঘাত না সমঝোতা। দৈনিক ইনকিলাব, অন্তর্বর্তী সরকার কোন পথে, 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। দৈনিক জনকণ্ঠ, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে অচলাবস্থা কাটছে না। বণিক বার্তা, হিমাগারের আলু নিয়ে বিপাকে কৃষক, বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ। আমাদের সময়, আলটিমেটাম শেষ, সমাধান কোন পথে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। ডেইলি টাইমস অব বাংলাদেশ, কান্ট্রি অন এজ বিফোর ইলেকশন। দ্য ডেইলি অবজারভার, all using troops pull out as bridgehead for November 13, ঢাকা লকডাউন। এই ছিল শিরোনাম যেগুলো আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পৌঁছবে তারা যা করেছে। একটু কথা বলতে চাই, টানা দরপতনের মধ্যে সর্বনিম্ন 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে সূচকের চাইতেও বড় যেটি, যে শেয়ার বাজারে এক ধরনের রক্তক্ষরণ দীর্ঘদিন ধরে হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলবো। মোহাম্মদ সাজিদুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি, ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সাজিদুল ইসলাম, শেয়ার বাজারের আজকে যে পরিস্থিতি আমরা দেখছি যে সূচক নেমে গেছে, সূচকের চাইতেও বড় বিষয় যে শেয়ারগুলোর দাম এখন যে পর্যায়ে এসেছে সেটা আসলে অনেকটাই বাজারটাকে একেবারে স্থবির করে ফেলেছে, সেরকমটি বলছেন অনেকে। অনেক জায়গায় আটকে গেছেন, প্রতিষ্ঠানগুলো আটকে গেছে, সব মিলিয়ে এটা কেন, মানে হঠাৎ করে গত 2 দিন ধরে আরো বেশি মানে শেয়ার বাজারে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে?
অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে শেয়ার বাজার তো মানে গত দুদিন ধরে না, এটা আমরা মানে গত প্রায় 8-10 বছর ধরে ভুগছি। আমাদের বাজারটা আসলে 2010-এর পর থেকে আর আমরা কখনোই খুব একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে যাইনি। কিন্তু তারপরেও গত বছর রাজনৈতিক একটি পট পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে বাজারে একটা আশার আলো তৈরি হয়েছিল। সেই আশার আলোতে হঠাৎ করে গত 2 মাস বা 3 মাস আগে, এটা আপনি এই ডিবেকলটা দেখবেন যে গত 2-3 মাস আগে থেকে সবচেয়ে বড় ভাবে শুরু হয়েছে। এই শুরুটা করেছে কিন্তু সরকারি সংস্থা আমাদের এনবিআর হঠাৎ করেই আমাদেরকে নতুন একটি জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে যারা বাজারে 50 লক্ষ টাকার উপরে প্রফিট করবেন তাদের জন্য নতুন করে ট্যাক্স আরোপ করবে। এটা দিয়ে কিন্তু শুরু হলো। এই শুরুটা নানান দিক, আরো অনেকগুলো জিনিস যোগ হয়েছে, তার ভিতরে এসে যোগ হলো অসময়ে বা খুব একটা ভালো জিনিস আমাদের মার্জিন রোল বা মার্জিন একটা নতুন রুল তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন। এটি যখন যোগ হয়েছে বাজারে, এটার কারণে বাজারে অনেকগুলো মানে নতুন করে সেল প্রেসার আসবে। যেমন গত আগামী 6 মাসের মধ্যে আমাদের যারা মার্জিন লোন দিয়েছে এই লোনগুলোকে আপনার যদি এই আইনটি যদি রক্ষা করতে হয় 6 মাসের মধ্যে বিশাল অঙ্কের শেয়ার তাদেরকে বিক্রি করতে হবে, যেহেতু এই শেয়ারগুলো মার্জিন কলের মধ্যে পড়ে গিয়েছে। এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে 5টি ব্যাংক হাওয়া হয়ে গেল এবং 9টি লিজিং কোম্পানির কথা বলা হচ্ছে। এই কোম্পানিগুলো হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এরকম একটি ব্যাপার। এই কোম্পানিগুলো নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগ আছে, তাদের মার্চেন্ট ব্যাংক আছে, তাদের ব্রোকার হাউস আছে। এই কোম্পানিগুলো যেহেতু শেষ হয়ে যাচ্ছে, মানে ব্যাংক কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো তাদের শেয়ার যেগুলো আছে এগুলো তারা বাজারে সেল প্রেসারের ভিতরে রেখেছে বা সেল দিতে বাধ্য হচ্ছে তারা। আসলে এখন এই অবস্থায় বাজারে নতুন কোনো বিনিয়োগকারী নাই বা নতুন যেহেতু বিনিয়োগ নাই, দেশের ইকোনমির অবস্থাটাও আমরা সবাই আসলে জানি খুব একটা ভালো যাচ্ছে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড প্রায় 12.5% উঠে গিয়েছে, তার মানে হলো যে গভর্নমেন্টের প্রচুর টাকা প্রয়োজন, গভর্নমেন্ট টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। আমি যদি 12%-এ কোথাও বিনিয়োগ করতে পারি, আমি কেন অন্য কোনো জায়গায় বিনিয়োগ করব? আর স্পেশালি শেয়ার মার্কেট যেহেতু একটু রিস্কি জায়গা, এখানে বিনিয়োগ তো করবোই না। এরকম একটি অবস্থা যদি আমরা বিষয়টিকে এইভাবে চিন্তা করি। এখন হয়েছে কি নানান ধরনের চাপ, তারপরেও এসছে হলো যে রাজনৈতিক একটি অস্থিরতা বা সামনে ইলেকশন হবে কি হবে না, কি হবে না হবে, এই নানান ধরনের জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো বাজার যখন পড়ে যায় তখন নতুন নতুন প্রতিদিন আসলে মার্জিন কল হয়। এই বা আমরা যেটিকে সেল প্রেসার বলি বা ফোর্স সেল বলি, এই ফোর্স সেলে পড়তে থাকে নতুন নতুন কোম্পানি বা নতুন নতুন বিনিয়োগকারী। এটি বাজারে এই মুহূর্তে নেয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই। আগে যেগুলো ছিল যে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছিল, কিছু ব্যাংক ছিল বা বীমা কোম্পানিগুলো ছিল, তারা এরকম সময় বিনিয়োগ করতো, আইসিবি ছিল। এখন আপনি দেখেন আইসিবি পর্যন্ত লোকসান করছে, আইসিবির কাছে ফান্ড নাই। যারা এই এরকম সময় আসলে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়, সেই কোম্পানিগুলো এখন হারিয়ে গেছে। মানে সরকারের সঙ্গে আপনাদের কি এগুলো নিয়ে কথা হয়েছিল কখনো? যে এই পরিস্থিতি আমরা বিভিন্ন মহলে সবসময় আমাদের নেতৃবৃন্দ তারা কথা বলার চেষ্টা করেন, তারা অভিযোগ করেন, অনুযোগ করেন, কিন্তু আসলে সরকারের তরফ থেকে আপনারা দেখবেন আমাদের জন্য আসলে কোনো সহায়তা কখনোই ছিল না। সরকার বাংলাদেশ পুঁজিবাজারকে কখনোই তারা আসলে নিজের করে নেয়নি। আসলে সৎ ছেলের মতো একটি আচরণ সবসময় কোনোদিনই ভালো ছিল না। এটি আমাদের এখান থেকেই কত কিছু হলো, আমাদের এখান থেকে কত বিনিয়োগকারী আর কত কর্মসংস্থানের ব্যবস্থা হলো, এটি নিয়ে আসলে সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমরা তো এখন একদম দেয়ালে পিঠ থেকে যায়নি, আমাদের দেয়ালে পিঠ ঢুকে গেছে। এখন আর আসলে পারা যাচ্ছে না। আপনি দেখেন আজকে বাজারে 400 কোটি টাকার লেনদেন হয়েছে বা 400 সামথিং। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 300 ব্রোকার কাজ করি। এখানে আমাদের একজন অন এভারেজ কয় টাকা আমাদের এখানে আসলে বিনিয়োগ হচ্ছে। অবস্থা খুব যে ভালো না এটা আমরা সবাই জানি, দেখতে পাচ্ছি। মানে তাহলে তো এখানে যারা মানে ছাঁটাইয়ের কবলেও পড়ে যাবেন অনেকে যদি এই পরিস্থিতি হয়, হাউসগুলো যদি ব্যবসা করতে না পারে। অবশ্যই ছাঁটাইয়ের কবলে পড়ে যাবেন না, পড়েছেন। অনেক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ছোট ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্রোকার হাউসগুলো তাদের বিভিন্ন শাখা অফিসগুলো বন্ধ করে দিচ্ছেন। তারা কর্মকর্তা যেতে তাদের যে ওয়ার্কফোর্স আছে এগুলোকে ছোট করে নিয়ে আসছেন। এছাড়া তো আসলে উপায় নেই। এখন সার্ভাইভ করতে হলে এগুলোই করতে হবে। আর সামনে যদি এই ধরনের অবস্থা আরো চলতে থাকে এটা আরো বড় হবে। জহিরুল আলম, না উনি তো মোটামুটি একটা মানে পরিস্থিতি কি সেটা বর্ণনা করে দিয়েছেন। আসলে এত গভীর আলোচনা হয়তো ওনারাই করবেন, কিন্তু সাধারণভাবে যেটা আমরা বুঝি যে মানে একটা হরিলুটের ব্যাপার আর কি। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে, বাংলাদেশকে সারা বিশ্বে ক্যাপিটাল মার্কেট পরিচালিত একটা আস্থার উপরে
এবং বিনিয়োগকারীদের ধরে রাখা বা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার মতো সে ধরনের পোর্টফোলিও মানে ফ্লোট করতে হয়, লঞ্চ করতে হয়। দেখেন এই ধরনের কোনো ইনিশিয়েটিভই নাই, বরঞ্চ ইকোনমিতে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যে আনসার্টেনটি, যে পলিসি ইরেগুলারিটি, এগুলো কিন্তু কোনো কিছুই ওনারা ম্যানেজ করতে পারেন নাই। এবং এনবিআর এর কথা বলে যে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান এ ধরনের জানে, খুব নিশ্চিতভাবে তারা জানে যে এরকম একটা সিদ্ধান্ত নিলেও সেটা ভলাটাইল হয়ে যাবে, কনফিউশন বাড়বে, আনসার্টেনটি বাড়বে। ডিসপাইট অফ হ্যাভিং দ্য ফ্যাক্ট তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তার মানে কিন্তু এসএসসির রোলটা কি? তার মানে এখন দেখেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় বড় যে কোম্পানি, যেমন লিজিং কোম্পানির কথা বলা হয়েছে যে তাগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পথে বসে যাবে, 5টা ব্যাংকের কথা বলা হয়েছে, সেখানে প্রশাসক নিয়োগ করে দিল, মার্জিং হইল, এগুলো আনপ্রেসিডেন্টেড ঘটনা। কিন্তু আমরা তো প্রগল্ভ, আমরা মুখে বলছি যে দারুণ কিছু হয়ে যাচ্ছে সব কিছু, তো কিন্তু রিফ্লেকশনটা কি? শেয়ার মানে ক্যাপিটাল মার্কেট কিন্তু ইনক্রিজিংলি ডিক্লাইনিং। এটা কিন্তু একদিনে না, মানে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে। 2010 এর থেকে, জি 2010 থেকে করছেন, কিন্তু এখন তো এসে তো আস্থা হওয়ার কথা। কিন্তু এখনো দেখেন যে আবার নির্বাচন হবে কি হবে না, এগুলো ইম্প্যাক্ট করছে। কেন এরকম করবে? আপনি তো ইকোনমির যে ফান্ডামেন্টালসের কথা বলা হয়েছে, আপনি বলছেন যে বিনিয়োগ আসছে, অর্থনীতি সূচকগুলো খুবই ভালো, বা সেন্ট্রাল ব্যাংকের মনিটরিং বা সেন্ট্রাল ব্যাংকের গভর্নেন্স খুবই ভালো, তারা সবকিছু ঠিকঠাক মতো চালাচ্ছে, তো তার রিফ্লেকশন এই রিফ্লেকশন আমরা তো এটা খুবই, আমি সরি ফিগার আর কি, এটা অত্যন্ত সরি স্টেট, এবং এরকম হওয়ার কথা নাই। কাজে বুঝতে হবে যে আমরা আসলে আগাচ্ছি কোথায়, আমরা কিন্তু মোটেও রাস্তায় নেই, না আমরা সঠিক রাস্তায় নেই। অনেক ধন্যবাদ জহিরুল আলম যুক্ত হবার জন্য, একই সঙ্গে মোহাম্মদ সাজিদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালে আজকে যুক্ত হবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকবেন আশা করি।